প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2014 সালে ইনসলভেন্সি বা ব্যাংক্রাপসি অ্যান্ড লিকুইডেশন চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি আমরা অঙ্ক পড়ার চেষ্টা করি, তাহলে এখানে বলছে মিস্টার হাকিম ইজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট, মানে মিস্টার হাকিম নিজেকে দেউলিয়া ঘোষণা করছে। হি সাপ্লাইজ ইউ দ্য ফলোইং ইনফরমেশন অন জুন 30, 2015। তো জুন 30, 2015 সালে তার কিছু তথ্য এখানে দেওয়া আছে। তো আমরা জানি যে এই অঙ্কে মূলত 4টা ওয়ার্কিং হয়। কোনো অঙ্কে 4টাও হতে পারে, আবার 4টার কমও হতে পারে, বাট সর্বোচ্চ 4টা ওয়ার্কিং হয়। এখানে ফুললি সিকিউরড করি, আমরা পার্টলি সিকিউরড করি, প্রিফারেন্সিয়াল করি এবং আনসিকিউরড ক্রেডিটর্স করি। তো এই অঙ্কটা যদি আমরা একটু প্রথম থেকে পড়ার চেষ্টা করি, তো পড়তে পড়তে এখানে যদি আমরা দেখি যে ব্যাংক লোন লেখা আছে, ব্যাংক লোন secured by Leonon stock of the book value of টাকা 35,000। মানে ব্যাংক লোন নেওয়া হয়েছে কত? 17,500 টাকা। ব্যাংক লোন নেওয়া হয়েছে কত? 17,500। বাট বিপরীতে আমি কি বন্ধক রেখেছি? আমি বন্ধক রেখেছি স্টক। তাহলে আমরা যদি অঙ্কের ভিতর থেকে স্টক খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে এখানে আমরা তৃতীয় নাম্বার এন্ট্রিতে আমরা দেখব স্টক লেখা আছে যে স্টক এক্সপেক্টেড টু রিয়ালাইজ 60%, 50,000। মানে স্টক আছে 50,000, কিন্তু এই স্টকের উদ্ধার করা যাবে 60%। তো স্টকের যদি 60% উদ্ধার করা যায়, তাহলে আমরা একটু দেখি যে কতটুকু আসলে উদ্ধার করা যাবে। তাহলে 50,000 যদি আমরা দেখি যে 50,000 গুণ হচ্ছে কত? 60%। তাহলে আসলে 30,000 টাকা উদ্ধার করা যাবে। এখানে কত টাকা আসে? 30,000 টাকা উদ্ধার করা যাবে। কিন্তু আমরা যদি অঙ্কে একটু ভালোভাবে খেয়াল করে দেখি যে আমরা যখন ব্যাংক থেকে লোন নিয়েছি, কত টাকা লোন নিয়েছি? 17,500 টাকা লোন নিয়েছি। কিন্তু যখন লোনটা নিয়েছি তখন আমরা স্টক দেখাইছি হচ্ছে কত? 35,000 টাকা। কত টাকার স্টক দেখাইছি? 35,000 টাকার স্টক আমরা দেখাইছি। এখন কথা হচ্ছে ব্যাংক এই মিস্টার হাকিম যখন দেউলিয়া হয়ে গেছে, যখন ব্যাংক তার কাছে পাওনা টাকা উদ্ধার করতে গেছে, তো দেখতে পাইতেছে যে সে যে 35,000 টাকা স্টক বন্ধক রেখেছিল, এটার উদ্ধার করা যাবে মাত্র 60%। কত উদ্ধার করা যাবে? 60% উদ্ধার করা যাবে। তো 60% যদি উদ্ধার করা যায়, তাহলে আসলে কত আসে? তাহলে 35,000-এর 60%-এ আসে 21,000 টাকা। কত টাকা? 21,000 টাকা। তো 21,000 টাকা দিয়ে অবশ্যই 17,500 টাকাকে পরিশোধ করা যাবে, যাবে কিনা? অবশ্যই যাবে। কারণ তাইলে 21,000 টাকা দিয়ে যদি 17,500 টাকাকে পরিশোধ করা যায়, তবে এটা অবশ্যই ফুললি সিকিউরড ক্রেডিটর্স। সেটাই আমরা প্রথম ওয়ার্কিং এ দেখাইছি। আমরা একটু খেয়াল করি যে ক্যালকুলেশন অফ ফুললি সিকিউরড ক্রেডিটর্স। ব্যাংক লোন নেওয়া আছে কত? ব্যাংক লোন নেওয়া আছে হচ্ছে 17,500 টাকা। বাট ভ্যালু অফ সিকিউরিটি কত? মানে আমার কাছে সম্পদ আছে কত? তাহলে এই 35,000-এর 60% যদি উদ্ধার করা যায়, তাহলে 21,000 টাকা সম্পদ আছে। তাহলে আমরা 21,000 টাকা এখানে দেখাই দিলাম। এরপর আমরা অঙ্কের নিয়ম অনুযায়ী রিসিভার ফিস বাদ দিলাম 4%, 840 টাকা। তারপর দুইটা ব্যালেন্স নিচে নামিয়ে দিলাম। এখন আমাদের এই লোন আসলে একটাই ছিল, লোন একটাই ছিল, এবং আমরা যদি পার্টলি সিকিউরিটি যাই, আসলে পার্টলি সিকিউরিড লোন যেহেতু একটাই, পার্টলি সিকিউরিড হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমরা যদি এরপর চলে যাই প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, তো আমাদের প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সের এন্ট্রি আসলে এখানে দুইটা আছে, একটা হচ্ছে স্যালারি, একটা হচ্ছে ট্যাক্স। তো স্যালারি আর ট্যাক্স আপনারা একটা ওয়ার্কিং করে আলাদাভাবে দেখিয়েও দিতে পারেন, আবার মূল যে আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করব ওখানেও দুটা লিখে দেখিয়ে দিতে পারেন, দুইটাই কারেক্ট। তো এরপর যদি আমরা চলে যাই ক্যালকুলেশন অফ আনসিকিউরড ক্রেডিটর্স। আনসিকিউরড ক্রেডিটর্স মানে হচ্ছে যেসব দেনার বিপরীতে কোনো বন্ধক রাখা হয়নি। তো আমরা যদি উপর থেকে পড়ি, তাহলে আমরা প্রথমেই দেখব যে এখানে বিল ডিসকাউন্টেড আছে। কত আছে? বিল ডিসকাউন্টেড কত টাকা? বিল ডিসকাউন্টেড টাকা আছে 10,500। কত টাকা আছে? 10,500। তাহলে আমরা লিখলাম বিল ডিসকাউন্টেড 10,500, বাট ব্র্যাকেটের ভিতর যেটা আছে সেটা হচ্ছে নেট। তাহলে নেট লিখলাম আমরা কত? 3,500। এরপর যদি দেখি
তাইলে এই যে এখানে লোন ফ্রম মিস্টার কালাম, কালামের কাছ থেকে লোন নেওয়া হয়েছে কত, 17,500 টাকা। যেহেতু জামানত রাখা হয়নি, তো আমরা লিখব যে লোন ফ্রম কালাম কত টাকা, 17,500। 17,500 লোনের কোনো নেট ফিগার হয় না, গ্রোথ যেটা থাকে সেটাই নেট হিসেবে বিবেচিত হয়। এরপর আমরা দেখব ক্রেডিটর্স ফর গুডস, মানে পণ্য কেনা হয়েছে, আমাদের কাছে টাকা পাবে কত টাকা, 52,500 টাকা। তাহলে আমরা লিখলাম 52,500, 52,500। তো দুটার ব্যালেন্স নামিয়ে দিলাম আমরা 80,500, 73,500। এর মাধ্যমে আমাদের অঙ্কের ওয়ার্কিং যেটা হওয়ার কথা ছিল সেটা আমরা সম্পূর্ণ করলাম। তো ওয়ার্কিং শেষে এখন আমাদের কি করতে হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর একটা ছক কাটলাম। এরপর আমরা যথারীতি যে লেখাগুলো লেখার এগুলো লিখলাম। এরপর আমরা প্রথম কি করব, ফুললি সিকিউরড ক্রেডিটর্স করব। তাহলে আমরা লিখলাম ফুললি সিকিউরড ক্রেডিটর্স কত টাকা, 17,500। আমরা দিলাম 17,500। এরপর এখান থেকে বাদ দিব আমরা লেস ভ্যালু অফ সিকিউরিটি। তাই ভ্যালু অফ সিকিউরিটি আমরা লিখলাম যে ভ্যালু অফ সিকিউরিটি কত, 20,160। এই যে 20,160 টাকা ছিল, এটাই হচ্ছে আমাদের ভ্যালু অফ সিকিউরিটি। কত টাকা, 20,160 টাকা। তো 17,500 থেকে 20,160 বাদ দিব, কত টাকা হয়, 2,666 টাকা। তো এটা আমরা বরাবর পিছনের অঙ্কে বলেছি যে এই টাকাটা হচ্ছে আমরা লোন পরিশোধ করার পরে যে টাকাটা অবশিষ্ট আমাদের কাছে থেকে যায়, এটা সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা হিসেবে বিবেচিত হয়। তাহলে আমরা লিখলাম সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা। এরপর যদি আমরা আসি প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সে, তো শিক্ষার্থীরা আমি আগেই বলছিলাম এখানে টিক চিহ্ন দিয়ে রেখেছি যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স আসলে কয়টা, দুইটা, স্যালারি ডিউ টু ক্লার্ক এবং ট্যাক্সেস ডিউ টু গভর্নমেন্ট। এখানে 800 টাকা এবং 2,000 টাকা, এই দুটোই আসলে আমাদের প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এর ভিতর অন্তর্ভুক্ত। তো আমরা দিলাম 800 টাকা, 2,000 টাকা। তাহলে দুটো মিলিয়ে হয় কত, 2,800 টাকা। দুটো মিলিয়ে হয় 2,800 টাকা। তো এই প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সটা হচ্ছে যেহেতু অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়, এই জন্য আমাদের কি করতে হবে, এটা পুরোটাই দিয়ে দিতে হবে। তো আমরা লিখলাম যে ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা 2,800 টাকা। তো কিছুই থাকে না। এরপর আমরা 3 নাম্বারটা যদি করি, যে আনসিকিউরড ক্রেডিটর্স, আমাদের গ্রথ ছিল 80,500 টাকা এবং নেট ছিল 73,500 টাকা। তো আমরা এটা বসিয়ে দিলাম। আর আমরা জানি যে এটার প্রথম যে ব্যালেন্সটা থাকে সেটাই আমরা গ্রোসে আসলে বসাই দিই। তো লাইবিলিটিস আর কিছু না থাকার কারণে আমরা চলে গেলাম অ্যাসেট সাইডে। তো অ্যাসেটে আমরা প্রথম শিরোনামটা দিব আনসিকিউরড প্রপার্টি। তো আনসিকিউরড প্রপার্টিতে শুরুতেই যদি আমরা অঙ্কে আসি যে ক্যাশ ইন হ্যান্ড আছে, একদম অঙ্কের শুরুতে ক্যাশ ইন হ্যান্ড আছে 100 টাকা। আমরা বসিয়ে দিলাম ক্যাশ ইন হ্যান্ড 100 টাকা। 100 টাকা আসলে ক্যাশের বুক ভ্যালু এবং এস্টিমেটেড টু প্রডিউস একই হয়। এরপর যদি আমরা দেখি ফার্নিচার আছে, ফার্নিচার এক্সপেক্টেড রিলি 3,500, 7,000। তাহলে বুক ভ্যালু হচ্ছে 7,000 আর এস্টিমেটেড টু প্রডিউস হচ্ছে 3,500। তাহলে আমরা বসিয়ে দিলাম যে ফার্নিচার 7,000 এবং 3,500। এরপর যদি আমরা আসি স্টকে, তো স্টকের এখানে একটু ঝামেলা আছে। যেমন আমরা তো জানি যে স্টকে আমাদের ছিল কত, স্টক ছিল আমাদের আসলে 50,000 টাকা। কত, 50,000 টাকা স্টক ছিল। তাহলে 50,000 টাকা যদি স্টক থাকে, তো আমরা ব্যাংকে দেখাইছি কত, ব্যাংকে দেখাইছি 35,000 টাকা, ব্যাংকে দেখাইছি 35,000 টাকা। তাইলে আমাদের এখনো 15,000 টাকা স্টকের অবশিষ্ট আছে, যেটার বিপরীতে আমরা কোনো লোন নেইনি, তাহলে সেটা আমরা লিখবো যে স্টক কত টাকা, 15,000 টাকা। এটার বিপরীতে কোনো লোন নেওয়া হয়নি। এর এখন আবার উদ্ধার করা যাবে কয় পার্সেন্ট, উদ্ধার করা যাবে 60%। তো যদি 15,000 টাকা 60% আমরা নির্ণয় করি তাহলে হয় 9,000 টাকা। কত টাকা, 9,000 টাকা। তাহলে সেই 9,000 টাকা আমরা এখানে দেখাই দিলাম যে 9,000 টাকা। এরপর আমরা একটা শিরোনাম দিব যে বুক ডেপ্ট, মানে আমাদের দেনাদার কত আছে। তাহলে আমরা এখানে বুক ডেপ্ট দেখলাম যে বুক ডেপ্ট কত আছে, বুক ডেপ্ট আছে গুড হচ্ছে 9,250। তাহলে আমরা বুক ডেপ্ট দেখাইলাম গুড 9,250, 9,250। যেহেতু বুক ডেপ্টের পুরোটাই আমরা পাবো,
এবং ডাউটফুল বলছে 40%, তাহলে 17,000 আছে। তাহলে 17,000 লিখলাম আমরা ডাউটফুল। 17,000-এর 40% হচ্ছে আমরা উদ্ধার করতে পারবো, তাহলে 17,000 40,000 আসে 6,800 টাকা, এটা আমরা উদ্ধার করতে পারবো। আচ্ছা, এরপর যদি আমরা লিখি বিল রিসিভেবল, বিল রিসিভেবল 9,250 টাকা, কিন্তু এর মধ্যে ব্যাট কত? ব্যাট মানে হচ্ছে 5,250। ব্যাট বলতে বোঝায় যে টাকাটা আমরা পাবো না, যে টাকাটা আমরা পাবো না। তো অন্যান্য ক্ষেত্রে আসলে ব্র্যাকেটের ভিতর যেটা থাকে সেটাই আমরা নেই, বাট এইখানে কথাটা হচ্ছে ভিন্ন। কথাটা ভিন্ন কি কারণে হলো, যে বিল রিসিভেবল হচ্ছে 9,250, বাট 5,250 টাকা হচ্ছে আমার ব্যাট, মানে ব্যাট মানে হচ্ছে ওই টাকাটা আমরা পাবো না। তার মানে আমাদের কি করতে হবে, 9,250 এটা থেকে বাদ দিব কত, 5,250, তাহলে থাকে কত, থাকে 4,000 টাকা। তাহলে এই 4,000 টাকা আসলে উদ্ধার করা যাবে। তো আমরা এখানে এস্টিমেটেড টু প্রডিউসে কি লিখি, যতটুকু উদ্ধার করা যাবে ততটুকুই লিখি। তো আমরা এখানে বসাই দিলাম 4,000 টাকা। বুক ভ্যালু হচ্ছে 9,250 এবং লস হচ্ছে 4,000 টাকা। 4,000 টাকা বসিয়ে দিলাম আমরা। এরপর যদি আমরা অঙ্কে আসি, আমরা বুক ভ্যালুগুলোকে যোগ করলাম, যোগ করার পর 57,600 আসলো এবং এস্টিমেটেড টু প্রডিউস যোগ করলাম, আসলো 32,650। এখন আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী রিসিভার ফিস বাদ দিতে হবে, কয় পার্সেন্ট, 10%। কিন্তু যদি কোনো ক্যাশ টাকা থাকে তাহলে সেটাকে কি করতে হবে, আমাদের বাদ দিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে টাকা হচ্ছে কত, 32,650, এখান থেকে বাদ দিব ক্যাশ টাকা 100 টাকা এবং এর 10% নিব। তাহলে নিলাম রিসিভার ফিস 10%। 10% নেওয়ার পর 3,255 টাকা আমরা এখান থেকে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে আসলো 29,395। এরপর শিক্ষার্থীরা এইখানে আমরা যে সারপ্লাসটা করেছি এটাই না আমরা এখানে যোগ দিব, এবং এখানে যে ডিডাক্টটা করেছি, এখানে যে সারপ্লাসটা করেছি এটা এনে এই পাশে কি করব, যোগ দিব, এবং এখানে যে ডিডাক্টটা করেছি এটা এখানে এই পাশে কি করব, বাদ দিব। তো একদম সেম যে টাকাটা আছে ওইভাবে যোগ বিয়োগ করব। তাহলে 2,660 টাকা আমরা যোগ করলাম এবং 2,800 টাকা আমরা কি করলাম, বিয়োগ করলাম, এবং বিয়োগ করার পরে আমাদের টাকা আসলো 29,255। এখন প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কে নতুন একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমরা যদি অঙ্কের নিচের দিক যাই, যে রিয়ালাইজেশন এক্সপেন্স আর এস্টিমেটেড টু টাকা 2,000, মানে অনুধাবিত ব্যয় আছে, এইটা এখান থেকে বাদ যাবে। কত টাকা, রিয়ালাইজেশন এক্সপেন্স 2,000 টাকা বাদ দিলাম, আমাদের হলো 27,255। এখন কথা হচ্ছে আমরা এই গ্রোসের লাইবিলিটিসের ব্যালেন্স নামালাম, আবার আমাদের এক্সপেক্টেড টু র্যাঙ্কের ব্যালেন্স নামালাম, এবং এই ব্যালেন্সটি আমরা এই পাশে ট্রান্সফার করে নিয়ে আসব। এখন আমাদের যে এখানে দুটো টাকা আছে, যে 73,500 এবং 27,255, তা 73,500 থেকে 27,255 বাদ দিলে যে টাকাটা অবশিষ্ট থাকবে ওইটি আসলে আমার ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, মানে আমাদের ঘাটতি হিসাব। এই প্রতিষ্ঠানে এই টাকাটা ঘাটতি আছে। এরই মাধ্যমে আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের কার্যক্রম সম্পূর্ণ হলো। এরপর আমরা করব ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, মানে আমাদের ঘাটতি হিসাব। তো আমরা একটু ঘাটতি হিসাবটা করার চেষ্টা করি, দেখি। তো ঘাটতি হিসাবের ডান বাম আমি আগেও আলোচনা করছি, আবারও আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। বাম পাশে হচ্ছে আমাদের যে টাকাটা অবশিষ্ট আছে, মানে প্রতিষ্ঠানে ব্যয় মেটানোর জন্য সেটা, এবং ডান পাশে যায় হচ্ছে প্রতিষ্ঠানের সকল প্রকার ঘাটতি সমূহ। তো আমরা প্রথমেই নিব কি, ক্যাপিটাল। তো আমরা যদি অঙ্কটা পড়ার চেষ্টা করি, এখানে বলছে যে মিস্টার হাকিম কমেন্স বিজনেস 5 years ago উইথ এ ক্যাপিটাল 45,000। সে 5 বছর আগে ব্যবসা শুরু করেছিল 45,000 টাকা দিয়ে। তার আমরা লিখলাম ক্যাপিটাল 45,000। এরপর বলছে যে ডিউরিং দ্য ইয়ার্স হি মেড প্রফিট 10,050। তাহলে আমরা লিখলাম যে প্রফিট 10,050। এরপর আমরা এইখানে যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের লাস্টে যে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টটা ছিল ওইটা আমরা হুবহু কপি করে নিয়ে আসবো। কত টাকা, 46,245 টাকা। এখানে আর কিছু যাওয়ার মতো নেই। এরপর আমরা চলে যাব ডান পাশে। ডান পাশে আমাদের সমস্ত প্রকার ঘাটতি সমূহ যাবে। তো ঘাটতি সমূহের শুরুতে যদি আমরা দেখাই, তাহলে ড্রয়িং যাবে উত্তোলন। সে উত্তোলন করছে কত, হি ডিউ টাকা 10,000 ইচ ইয়ার। প্রত্যেক বছর সে কত টাকা, 10,000 টাকা উত্তোলন করছে। তাহলে ব্যবসা শুরু করছিল কত বছর আগে, ব্যবসা শুরু করছিল 5 বছর আগে। তাহলে 5 বছর আগে ব্যবসা শুরু করলে প্রতি বছর যদি 10,000 নেয় তাহলে তার কত হয়, অবশ্যই 50,000। প্রতি বছর 10,000 নিলে 10,000 গুণ 5 নিলাম। এরপর আমরা যদি অঙ্কের মেইন অংশে চলে যাই, একদম লাস্টের এন্ট্রিটা, লাস্টের একদম লাস্টের,
তো লাস্টের এন্ট্রিটা বলছে যে লস থ্রো বেটিং, সে জুয়া খেলে হারছে কত টাকা, 2750 টাকা। তাহলে আমরা দিলাম লস থ্রো বেটিং কত, 2750 টাকা। এরপর আমরা একটা শিরোনাম দিতে পারি, অথবা এখানে ওরা হয়তো নিচে দেখিয়েছে আমাদের যে এখানে একটা এন্ট্রি ছিল ব্যাড ডেপ্ট বা বুক ডেপ্ট, এই বুক ডেপ্টটা আসলে আমরা উপরে দেখাই দিই অঙ্কের সুবিধার্থে, বাট যদি কেউ নিচে দেখাতে চান তাহলে তার কোনো প্রবলেম নেই, সে নিচে দেখাতে পারবে। আচ্ছা, তো আমরা একটা শিরোনাম দিলাম যে আদার লসেস অন রিয়ালাইজেশন। প্রথমে যদি আসি আমরা ফার্নিচারে, যে ফার্নিচারের মূল্য ছিল কত, এখানে আমরা যদি অঙ্কে আসি যে ফার্নিচার ছিল 7,000 টাকা, কিন্তু উদ্ধার করা গেছে 3,500, তাহলে 3,500 টাকা অবশ্যই আমাদের ঘাটতি। তাহলে সেটি আমরা দেখাইছি যে 7,000 থেকে 3,500 বাদ দিলে 3,500 টাকা ঘাটতি হয়। এরপর আসি আমরা স্টকে। স্টকের কথা আগেই আমরা বলেছিলাম যে 50,000 টাকার স্টক, এর উদ্ধার করা যাবে কত, 60%। তাহলে 50,000-এর যদি 60% উদ্ধার করা যায় তাহলে ঘাটতি কত, ঘাটতি অবশ্যই 20,000 টাকা। 60% যদি উদ্ধার করা যায় তাহলে উদ্ধার করা যাবে না কতটুকু, উদ্ধার করা যাবে না 40%। তাহলে সেটাই আমরা দেখাইছি যে উদ্ধার করা যাবে না 40%। তাহলে 40% উদ্ধার করা যাবে না স্টকের, 50,000-এর 40% হয় 20,000 টাকা। এরপর যদি আমরা আসি বুক ডেপ্ট, বুক ডেপ্টের যদি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে যাই তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে বুক ডেপ্ট ডাউটফুল ছিল এখানে 17,000, এবং উদ্ধার করা গেছে কত, 6,800। 17,000-এর আমরা উদ্ধার করতে পারছি 6,800, তাহলে উদ্ধার করতে পারি নেই কত, উদ্ধার করতে পারি নেই এই 17,000 থেকে 6,800 বাদ দিলে যেটা হয় সেটাই আসলে আমরা উদ্ধার করতে পারি নেই। তাহলে আমরা লিখলাম 17,000 - 6,800, 10,200 টাকা আমরা উদ্ধার করতে পারি নাই। এরপর যদি আসি বিল রিসিভেবলে, তাহলে বিল রিসিভেবল আমাদের ছিল হচ্ছে কত, যদি অঙ্কে চলে যাই, বিল রিসিভেবল ছিল 9,250। বিল রিসিভেবলকে বিল অফ এক্সচেঞ্জও বলে। 9,250 এবং আমরা উদ্ধার করতে পারছিলাম কত, 4,000 টাকা। তাহলে উদ্ধার করতে পারিনি কত, উদ্ধার করতে পারিনি আসলে এটা যে ব্যাড লেখা ছিল, এই যে বিল অঙ্কে যদি যাই বিল রিসিভেবল 5,250 টাকার যে ব্যাড লেখা ছিল, এই ব্যাডের টাকাটাই আসলে আমরা উদ্ধার করতে পারিনি। তাহলে সেটি আমরা লিখে দিলাম যে 5,250 টাকা হচ্ছে ঘাটতি। এবার আমরা শিক্ষার্থীরা পরীক্ষার সময় যে এই অঙ্ক করতে যে একটা ভুল করি সেটা হচ্ছে বিল ডিসকাউন্টের জিনিসটা। তাহলে আমরা যদি অঙ্কে যে বিল ডিসকাউন্ট হচ্ছে 10,500 টাকা হচ্ছে আমার বুক ভ্যালু মানে গ্রস, এবং বিল ডিসকাউন্ট 3,500 টাকা হচ্ছে ব্যাড। তো আমরা অনেকেই করি এই 10,500 টাকা থেকে আমরা 3,500 টাকা বাদ দিয়ে যে টাকা আসে সেটাই এখানে আসলে বিল ডিসকাউন্ট দেখা যায়, কিন্তু বিল ডিসকাউন্ট সর্বদা উল্টাটা হবে। বিল ডিসকাউন্ট কিভাবে উল্টাটা হবে, বিল ডিসকাউন্ট হবে এইখানে যে টাকাটা আছে, এই যে 3,500 টাকা, এইটাই আসলে আমাদের ঘাটতি, এইটাই হচ্ছে আমাদের ঘাটতি, মানে এইটাই হচ্ছে আমাদের ব্যাড। তো যেটা ব্যাড সেটাই হচ্ছে আমাদের কি, ঘাটতি, যেটা ব্যাড সেটাই আমাদের ঘাটতি। তাহলে আমরা লিখলাম বিল ডিসকাউন্টের 3,500 টাকা। তাহলে এখানে যে টাকাগুলো আছে এগুলোকে আমরা যোগ বিয়োগ করে ওই পাশে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর 42,250 টাকা আসে। এরপর আমাদের যাবে রিয়েলাইজেশন এক্সপেন্স, এই যে এইখানে যে আমরা রিয়েলাইজেশন এক্সপেন্সটা লিখছি এইটা আমরা নিব। রিয়েলাইজেশন এক্সপেন্স কত টাকা, 2,000 টাকা। এরপর অঙ্কে যত জায়গায় আমরা রিসিভার ফিস নিয়েছি এই রিসিভার ফিস গুলাকে আমাদের কি করতে হবে, একত্রে যোগ করে নিতে হবে। তো আমার যতদূর মনে পড়ে রিসিভার ফিস আমাদের দুই জায়গায় ছিল, এই যে প্রথম ওয়ার্কিং এ ছিল রিসিভার ফিস কত টাকা, 840 টাকা। তাহলে আমরা এখানে নিলাম 840 টাকা, এবং অঙ্কের ভিতরে আমার একবার রিসিভার ফিস হয়েছিল 3255 টাকা, এই যে 3255 টাকা। তাহলে আমরা রিসিভার ফিস নিলাম 3255 টাকা, দুটো যোগ করলে 4,095 হয়। এবং আমরা এই পাশ বাম পাশ এবং ডান পাশ যদি যোগ করি তাহলে আমাদের আসবে 1,01,295, 1,01,295। তার মানে আমাদের অঙ্কটা মিলে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এই অঙ্কগুলো এমনিতেই একটু জটিল প্রকৃতির, বারবার প্র্যাকটিস করলে আপনারা এটা অতি সহজে আয়ত্ত করতে পারবেন। তারপর যদি অঙ্ক করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই ইনবক্স করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।